আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইনস্ট্যান্ট জবের পক্ষ থেকে। পিছের মানুষটা আসলে আমি। হয়তোবা দাড়ি মুছ না কাটার কারণেই এরকম দেখতে পাচ্ছ। সে যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা এনট্রি 54 এর আমাদের যে ভাইবার প্রস্তুতি আছে, ঠিক আছে? আমাদের যে ভাইবার প্রস্তুতি আছে সেই ভাইবার প্রস্তুতি। অর্থাৎ আমাদের বিমান সেনা এনট্রি 54 এর এক্সামের ক্ষেত্রে কিন্তু ভাইবা পরীক্ষাটাও কি একটা ভাইটাল রোল প্লে করে, যেখানে তুমি হেড টু হেড একটা কানেকশনের মাধ্যমে কি হবা, জাজড হবা। সো ভাইবা প্রস্তুতি কিভাবে নিব, কি কি ভাইবাতে দেখে, এই ভাইবাটা মূলত কেন হয়, সবকিছু নিয়েই আজকের বিস্তারিত আলোচনা। সো আর কোনো কথা না বাড়িয়ে চলো শুরু করি। ভাইবা পরীক্ষাটা মূলত কি এবং কেন, শুরুতেই বলি। ভাইবা পরীক্ষাটা হচ্ছে এমন একটা পরীক্ষা যে পরীক্ষায় তোমার অ্যাসেসর সরাসরি তোমার দিকে তাকিয়ে, সরাসরি তোমার কথাবার্তার বাচনভঙ্গি দেখে, সরাসরি তোমার কথাবার্তার ফ্লুয়েন্সি দেখে তোমাকে জাজ করবে তুমি একজন বিমান সদস্য হওয়ার যোগ্য কি যোগ্য না। সেই ক্ষেত্রে তোমার তোমার যদি প্রিপারেশন থাকে টপ নচ, কিংবা তোমার যদি একটা ভালো প্রস্তুতি থাকে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু অফিসারকে মানে কি করতে পারবা, ভালোভাবে ইমপ্রেস করতে পারবা, যেন সে তোমাকে কি করে, সিলেক্ট করে ফর দ্য মোস্ট ওয়ান্টেড জব। সো তুমি যদি ভাইবার একটা টপ নাচ প্রিপারেশন নিতে চাও, তুমি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের কি কোর্সটি পারচেজ করতে পারো। ভাইবা পরীক্ষাটা কেন হয়ে থাকে, ঠিক আছে? ভাইবা পরীক্ষাটা মূলত হয়ে থাকে একটা একটা বিমান সদস্য যদি, ধরো একটা বিমান সদস্য যদি তার কোনো একটা মিশনে আছে, সেই ক্ষেত্রে তার অফিসার তাকে একটা কমান্ড করলো, সে কমান্ডের উপর কিভাবে রিয়াক্ট করে সেটা কিন্তু তাকে অনেক বড় একটা কি ইম্প্যাক্ট ফেলে। সেই ক্ষেত্রে যদি এমন হয় সে একটা বেয়াদব, সেই ক্ষেত্রে কিন্তু কি হয়, পরবর্তীতে একটা ডিফেন্সের যে লাইনটা আছে, চেইন অফ কমান্ডটা আছে, সেটা কিন্তু ভেঙে যায়। সো এজন্য ভাইবা নিয়ে মোস্ট অফ দ্য টাইম কি করা হয়, সবগুলো রিক্রুটমেন্ট প্রসেস করা হয়, যেন ইন ফিউচারে ওই ক্যান্ডিডেটকে নিয়ে আর কোনো প্রকারের সন্দেহ না থাকে, ঠিক আছে? যেমন দেখতে পাচ্ছ এখানে একজন বসে আছেন, তার কি হাতে গিয়ে একটা বোর্ড এবং সে একটা ভাইবা নিচ্ছে। এটা মূলত এআই দিয়ে বানানো একটা ছবি। তবে মূলত ভাইবা বোর্ডে এগুলোই হয়ে থাকে, তোমার কোয়ালিটিটা তোমাকে কি করে জাজ করবে, যে তুমি কি মানে তোমার এই সেক্টরে আসার জন্য তুমি আদৌ পারফেক্ট কি আদৌ পারফেক্ট না। সেই ক্ষেত্রে তোমাকে কি এটা জাজ করবে। তোমার সামনে অনেকগুলো অফিসার বসে থাকবে, বিমান বাহিনীর অনেকগুলো অফিসার বসে থাকবে, যারা কিনা তোমাকে ভাইভা নিবে, এবং সেই ভাইভাতে অনেক অনেক ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কোয়েশ্চেন করে তোমাকে আটকানোর চেষ্টা করবে। বাট ইফ ইউ আর স্মার্ট এনাফ, দেন তুমি কি এই আটকানো গুলোকে সহজে আটকাবা না, তুমি নিজের মতো করে কি করবা, আগায় যাবা, ঠিক আছে? সো ভাইভা পরীক্ষাটা মূলত কি এবং কেন সেটা তো আমরা জানলাম। এখন আসি, এই যে ভাইভা পরীক্ষার প্রস্তুতিটা, এটা আমরা কিভাবে নিব, ঠিক আছে? ভাইভাতে কি কি দেখা হয় সেই জিনিসটা যদি আমি জানি, দেখি। ভাইভাতে মূলত দেখা হয় এই সকল জিনিসগুলো। শুরুতে আসে কি, ড্রেস আপ, লুক। ড্রেস আপ আর লুকটা হচ্ছে মূলত এটা, তুমি একটা বিমান বাহিনীর সদস্য হতে যাচ্ছ, যা কিনা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটা চাকরি, এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একজন সদস্য হতে যাচ্ছ। সেই ক্ষেত্রে ডিফেন্স সার্ভিসেসের ফর্মালিটি যেটা, সেটা তোমাকে মেনটেন অবশ্যই করতে হবে, মানে চাকরি পরীক্ষার আগে থেকেই। সেই ক্ষেত্রে ভাইভাতে যাওয়ার আগে তোমার কি করতে হবে, তোমার যে চুলের কাটিংটা এবং দাড়ি, দাড়ি যদি তুমি একদম বড় না রেখে খোঁচা খোঁচা দাড়ি রাখো, তাহলে কি চুলের কাটিংটা তোমার রেখে যেতে দিয়ে যেতে হবে কি একদম টোটালি মিলিটারি কাট। তারপর দাড়ির কাটিংটা তোমাকে দিয়ে যেতে হবে কি একদম ক্লিন শেভ। যদি দাড়ি রাখো, সুন্নতি দাড়ি, বড় দাড়ি থাকে তোমার, সেই ক্ষেত্রে কি হবে, তোমার সেটা নিয়ে কনসিডার করা হবে। কিন্তু তারপরে কি তোমার লুকটা কি একদম পারফেক্ট হয়ে যাবে। ড্রেস আপের ক্ষেত্রে যদি বলি, এই যে দেখো এই জায়গাতে ড্রেস আপের ক্ষেত্রে এই যে একটা ছবি যেটা আমি দেখালাম, এইখানে কিন্তু হোয়াইট শার্ট অ্যান্ড কি ডার্ক নেভি ব্লু প্যান্ট বলতে পারো, কিংবা কি ডার্ক অ্যাশ কালারের প্যান্ট বলতে পারো। এখন ড্রেস কোডটা হচ্ছে এরকম, তুমি যদি হোয়াইট শার্ট পরো, তাহলে অবশ্যই এটা লাইট কালারের শার্ট, দেন ইউ হ্যাভ টু ওয়্যার ডার্ক কালারের প্যান্ট। কারণ কি, হোয়াইট আর মানে লাইট আর ডার্কের একটা কম্বিনেশন অলওয়েজ কি করে, একটা ফুটিয়ে তোলে তোমাকে। সেটা যে কোনো কালারেরই হও না কেন, যে কোনো টোনেরই হও না কেন, তুমি হোয়াইট আর মানে লাইট আর ডার্কের একটা কম্বিনেশন অলওয়েজ কি করবা, মেইনটেইন রাখবা। যদি লাইট কালারের শার্ট পরো, তুমি কি ডার্ক কালারের প্যান্ট তোমাকে পরতে হবে। যদি চাও ডার্ক কালারের শার্ট পরতে, দেন লাইট কালারের প্যান্ট তুমি চাইলে পরতে পারো, ঠিক আছে? এবং মাস্ট একটা টাই পরবা। যেহেতু এয়ারম্যানের এক্সাম, আই উইল প্রেফার ব্ল্যাক কালারের প্লেন যে সকল টাইগুলো পাওয়া যায়, সেই টাইগুলোই পরে যাবা।
এটাতে কি তোমার ড্রেস আপটা একদম পারফেক্টলি একটা কি স্মার্ট লাগবে, যে না তুমি একটা বিমান সদস্য হওয়ার জন্য কি ক্যাপেবল। সো এটা হচ্ছে কি তোমার ড্রেস আপ। ড্রেস আপের পর যে জিনিসটা দেখে ইংরেজি দক্ষতা, ঠিক আছে। তোমার ইংরেজি দক্ষতাটা দেখবে, কারণ কি তুমি এয়ারফোর্সে যাচ্ছ, এয়ারফোর্সের মোস্ট অফ দ্য কমান্ড বলো, মোস্ট অফ দ্য অ্যাক্টিভিটিস বলো, মোস্ট অফ দ্য কি বলো তোমার ঘোরাফেরা থেকে শুরু করে যা যা বলো সবকিছুই হয়ে থাকে কি ইংলিশে। অর্থাৎ তুমি কিন্তু চাইলেই ইংলিশে দক্ষতাটা অর্জন না করে একজন এয়ারম্যান সদস্য হইতে পারবা না। কারণ কি এই তিন বাহিনী বাংলাদেশ আর্মি নেভি এয়ারফোর্স এর ভিতরে এয়ারম্যান যারা আছে তারাই কিন্তু সব থেকে বেশি কি আমার দেখা মতো তারাই সব থেকে বেশি স্মার্ট। আমি কখনো কাউকে জাজ করছি না, বাট পার্সপেক্টিভ অনুযায়ী বলতেছি যে আমার কাছে লাগে এরা হচ্ছে স্মার্ট। কারণ কি তারা তাদের প্রত্যেকটা কথায় কথায় কি ইংলিশের স্পিকিং আছে, এবং তারা কিন্তু এই ইংলিশের জন্য কিন্তু অনেক জায়গাতে সম্মানটা আরো বেশি পায়, ঠিক আছে। সো এয়ারম্যানের কি করতে হয়, তোমার সম্মানের জন্য বলো, চাকরির জন্য বলো, ইংলিশটা তোমার কি একদম দেখে যেতে হবে ভাই। ইংলিশে তোমার যদি ফ্লুয়েন্সি থাকে, ইংলিশে তোমার যদি দক্ষতা থাকে, দেন ইউ উইল নেভার গেট ডিসকোয়ালিফাইড, ইউ উইল অবভিয়াসলি গেট কি কোয়ালিফাইড। এরপরে তোমার কি সাধারণ জ্ঞানে একটা দক্ষতা থাকা লাগবে, ঠিক আছে। তোমার সাধারণ জ্ঞানে যদি দক্ষতা থাকে, অর্থাৎ তুমি যদি বাংলাদেশকে জানো, তুমি যদি বিশ্বকে জানো, তুমি যদি সবকিছু জানো, বাংলাদেশের রিসেন্ট ইস্যুস, বিশ্বের রিসেন্ট ইস্যুস, যেটা কিনা একজন মানে সরকারি চাকরিজীবীর একজন কি জানা দরকার। কারণ তুমি সরকারের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি হওয়ার পর যদি তুমি দেশের দেশের বা দেশের বাইরে আন্তর্জাতিক বাজারে কি কি হচ্ছে সেগুলো যদি না জানো, সেগুলো তাহলে কি তুমি একজন দেশের প্রতিনিধি হতে পারবে না। সেই ক্ষেত্রে তোমার এগুলোও কি জানা উচিত। তারপরে জানা উচিত নিজের পরিবার সম্পর্কে একটা ধারণা রাখা উচিত। তোমার পরিবার বলতে শুধু বাবা মা তুমি বোঝাচ্ছি না, তোমার পরিবার বলতে তোমার দাদা থেকে শুরু করে তুমি, এবং তোমার ভাই বোন থাকলে তারা, যারা যারা আছে তোমার চাচা খালু ফুফা যারা আছে, সবাই কি একটা ভালো করবা, মানে সবার সম্পর্কে একটা ভালো ধারণা রাখবা। কারণ কি এই জিনিসটা তোমার অনেক বেশি ম্যাটার করে, ঠিক আছে। এটা বিস্তারিত আলোচনায় আসবো। আর লাস্ট যেই বাহিনীতে আসতে চাই, যেহেতু বিমান বাহিনী আসতে চাই আমরা, তাই আমরা কি বিমান বাহিনী সম্পর্কে একটু খুঁটিনাটি ধারণা নিয়ে যাব। কোয়েশ্চেনে করেই ফেলতে পারে যে বলো তো, ধরো আমার নাম মাহি, হ্যাঁ, আমি আমাকে বলতেছে এই মাহি বলো তো বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধানের নাম কি। আমি যদি না জানি বর্তমান প্রধানের নাম এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ, তাহলে কিন্তু আমার কি ভাইভাতে আমি ডিসকোয়ালিফাইড হয়ে যাব। মানে এইসব খুঁটিনাটি জিনিসগুলোকে অনেক ক্ষেত্রে দেখে থাকি। ডিসকোয়ালিফাইড হওয়া ব্যাপারটা এমন না, বাট একটা নেগেটিভ ইমপ্রেশন পড়ে। সো এটা হচ্ছে একটু এটা থেকে অ্যাভয়েড থাকা যায়, ঠিক আছে। এখন আসি গেটিং সিলেক্টেড, তাই না। এই পাশে থেকে তোমাদেরকে দেখাই ফর গেটিং সিলেক্টেড তোমার কি কি প্রসিডিউর ফলো করতে হবে, তাই তো। তুমি যদি একটা ভাইভাতে সিলেক্টেড হয়ে একজন বিমান সদস্য হতে চাও, তাহলে এই যে প্রসিডিউর গুলো আছে, যে কিভাবে উত্তীর্ণ হওয়া যায়, এটার যে প্রসিডিউর গুলো আছে সেগুলো তোমার ফলো করতে হবে। দেখো, সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা রাখতে হবে। বাংলাদেশের আমি যদি বলি রিসেন্ট, সব থেকে রিসেন্ট ইস্যু কোনটা, সব থেকে রিসেন্ট ইস্যু বিমান বাহিনীর পার্সপেক্টিভে আমি বলতে পারি কি, যে দ্য প্লেন ক্র্যাশ যেটা হয়েছে, তাই না, প্লেন ক্র্যাশ, প্লেন ক্র্যাশ বলতে পারো। এরপরে আন্তর্জাতিক পার্সপেক্টিভে যেটা চলতেছে কি, প্যালেস্তাইন আর ইসরায়েল, প্যালেস্তাইন আর কি ইসরায়েল, এটার ইস্যুস বলতে পারো। সিরিয়া লেবাননের ইস্যুস বলতে পারো। অনেক অনেক ইস্যু আছে। এই যে দেখো রিসেন্টলি ভারতের উপর কি 50% কি করছে, মানে ট্যাক্স আরোপ করছে কি ইউএসএ, এইটা বলতে পারো। আবার ভারত কি করছে বাংলাদেশের উপর তাদের গার্মেন্টস প্রচার চালু করার মাধ্যমে যাতে তাদের ট্যাক্সটা কমায়, সেটা একটা ফোন দিয়ে আসছে। এইসব অনেক কিছু নিয়ে ভাইভাতে বেশি পেঁচাবে, জানো। তোমাকে আটকানোর জন্য অনেক কিছু নিয়ে পেঁচাবে যেটা তুমি নাই জানতে পারো, বাট তোমার কনফিডেন্সটা থাকা উচিত, ঠিক আছে। সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা রাখতে হবে। এরপরে তোমার কি থাকতে হবে, ইংরেজি চর্চা করতে হবে। মনে রাখবা একজন বিমান সদস্য হওয়ার ক্ষেত্রে ইংরেজি চর্চাটা মাস্ট। ইংরেজি চর্চার জন্য কি করতে পারো, নিজে আয়নার সামনে দাঁড়াও এবং বেশি বেশি চর্চা করো। কথার কথা জিজ্ঞেস করলো ইন্ট্রোডিউস ইউর সেলফ, ঠিক আছে। তোমার ব্যাপারে বলতে চাও, তুমি বলতে গিয়ে মাই নেম ইজ মাহি, মাই ফাদার ইজ, এমনি আটকাচ্ছ, ঠিক আছে। আটকানোটা কি যাবে না। আটকাইলে কি করে মনে করবে যে না ও তো মিথ্যা কথা বলতেছে। এয়ারফোর্স বলো, আর্মি বলো, নেভি বলো, আটকানো মানেই তারা মনে করে তুমি মিথ্যাবাদী। সো এটা থেকে তোমার কি থাকতে হবে, দূরে থাকতে হবে, যে ফ্লুয়েন্সি বাড়াইতে হবে, ঠিক আছে। ইংরেজি দক্ষতা বাড়ানোর জন্য কি আয়নার সামনে বেশি বেশি চর্চা করবা, অথবা মানুষের সামনে বেশি বেশি ইংরেজি বলবা। দু একদিন মানুষ তোমাকে পাগল বলবে, তৃতীয় দিনে গিয়ে মানুষরা তোমার সাথে ইংরেজি প্র্যাকটিস করা শুরু করবে। সো এই জিনিসটা মাথায় রাখবা। তারপরে বেশি বেশি করে কি কারেন্ট অ্যাফেয়ার্স করবা, রিসেন্ট ইস্যুসতে কি হচ্ছে এগুলো সম্পর্কে কি ধারণা রাখবে, ঠিক আছে। পরিবার সম্পর্কে ধারণা, একটা বিস্তারিত ধারণা যদি আমি তোমাকে দেই,
তোমার চাচা কি করে? ঠিক আছে, তোমার চাচা কি করে? আশ্চর্য কথা, দিতে আসলাম বিমান বাহিনীর এয়ারম্যানের পরীক্ষা, চাচাকে জিজ্ঞেস করে, চাচা সম্পর্কে জিজ্ঞেস করে, চাচা কি করে? এই তো ভাই, এটা দরকার আছে, তোমার ফ্যামিলি রিলেটেড সবকিছু দরকার আছে। আর সব থেকে বেশি যে দরকার, তোমার বাবার পেশাটা ক্ল্যারিফাই করে দেওয়া। ঠিক আছে, ধরো কথার কথা, আমার বাবা একজন কি সার্ভিস হোল্ডার, কি সার্ভিস করে তোমার বাবা, কি সিভিল সার্ভিসে, মানে কি সরকারি না বেসরকারি, সবকিছু তোমাকে উল্লেখ করতে হবে যে তোমার বাবা কোন প্রতিষ্ঠানে কোন পর্যায়ে আছে, ওগুলোও কি তোমাকে উল্লেখ করতে হবে। সো পরিবার সম্পর্কে এটা কি ধারণাটা থাকা মাস্ট। আর যে বাহিনীতে আসতে চাও, সেই বাহিনীর কয়টা বেস, বিমান বাহিনীর কয়টা বেস, কয়টা কি আছে, প্লেন আছে বা অস্ত্র সরঞ্জাম কি কি আছে, এই সব কিছু তোমার কি জানতে হবে। আর এগুলা বিশ্বাস করো, এগুলার বাহিরে হাতে গোনা কয়েকটা জিনিস থেকে কি কোয়েশ্চেন করে, যেগুলো তোমার কি জানা থাকা, জেনে থাকাটা জাস্ট দরকার, এগুলো নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। আর লাস্ট যে জিনিসটা তোমার দেখতে হবে, সেটা আমি লিখি নাই, আমি নিজে লিখবো বলে আমি বড় করে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি তোমার কনফিডেন্স। সেটা হচ্ছে কি তোমার কনফিডেন্স। তোমার যদি কনফিডেন্সটা থাকে যে তুমি পারো না, স্যার রাইট নাও আই কুডেন্ট রিমেম্বার দিস অ্যান্সার, সো দ্যাট আই কুডেন্ট সে নাও, এরকম তুমি যদি কনফিডেন্টলি তুমি যদি জিনিসটাকে রিডিউস করো, কিংবা তুমি যদি কনফিডেন্সলি জিনিসটাকে রিজেক্ট করো, দেন তারা এটাকে ভদ্রতার সুরেই নিবে। বাট যদি এমন হয় যে পেরেও বলতেছো যে তুমি পারো না, সেক্ষেত্রে কিন্তু তারা তোমাকে অন্যদিকে কোয়েশ্চেন করে আবার ধরে ফেলবে তুমি মিথ্যা কথা বলতেছো। নেভার টেল এ লাই and be confident and just follow these steps, you will get qualified in viva, that is my responsibility. তুমি যদি কোনো প্রকারের সমস্যা ফেস করো ভাইভাতে, কিংবা যদি সমস্যা ফেস করো রিটেন পরীক্ষায়, কিংবা মেডিকেল নিয়ে কোনো প্রকার সমস্যায় ভুগছো, প্লিজ প্লিজ ডু হোয়াটসঅ্যাপ অন দিস নাম্বার। তোমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে তুমি কি কি সুযোগ সুবিধা পাচ্ছ, আমাদের কোর্সে এনরোল করতে পারছো। শুধুমাত্র কোর্সে এনরোল না, কোর্সে এনরোলের পাশাপাশি তুমি যদি কোনো প্রকার ডাউট সলভিং করতে চাও, তুমি চাইলে আমাদেরকে ডাউটটাও সলভ করতে পারছো, এবং যত ধরনের সমস্যা তোমার আছে সেই সব সমস্যাকে সমাধান করতে পারছো। দ্যাট ওয়াজ অল অ্যাবাউট ফ্রম টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা জায়গায়। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।